আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের বড় ক্ষুধা দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনার হোসেন। প্রথম প্রকাশ 1995 সাল। পার্ট 1। একটা ঢেউ এসে মাথার উপর তুলে নিল সুচিকে। বোটটাকে দেখতে পেল সে, পুরোটা কাছাকাছি। প্রায় অন্ধকার আকাশের গায়ে গাঢ় একটা আকৃতি। মাছ তুলে জ্বলছে সাদা, লাল আর সবুজ বাতি। চিৎকার করে হাত নাড়ল সে, তারপর পানির ঢাল বেয়ে ঢেউয়ের মাথা থেকে আবার নেমে এলো নিচে। ওরা তাকে দেখতে পায়নি, চিৎকারও শুনতে পায়নি। কেন এত কাছে ওরা? ওদের আওয়াজ তো শুনতে পেল সে, ইঞ্জিনের শব্দ, এমনকি বোধ হয় একটা গলাও শোনা গেল। বাতাসের উল্টো দিকে রয়েছে, তাই শব্দগুলো ওদের দিক থেকে তার কাছে ভেসে আসছে, কিন্তু তার কাছ থেকে ওদের দিকে ভেসে যাচ্ছে না। অন্ধকার অন্ধকার হয়ে গেছে, প্রায় রাতই বলা যায়, আর ঠান্ডা। সমুদ্র এখানে কত গভীর বোধহয় কোনো সীমা নেই। গভীর পানিতে ডুবে যাবে সে। হ্যাঁ, আজ এখানেই তার মরণ। কি আছে গভীর পানিতে? সে কি ডুবে মারা যাবে, নাকি মরার আগে তাকে কষ্ট দেবে অজানা অচেনা কোনো হিংস্র প্রাণী? ঈশ্বর, আমাকে শান্তিতে মরতে দাও। এতক্ষণে আতঙ্ক গ্রাস করলো সুসিকে। মনে হলো আতঙ্ক একটা বিষ, তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে, টেনে ছিঁড়ে ফেলতে চাইছে প্রতিটা নার্ভ। তার বাবা জলদানবের কথা বলেছিলেন। সুচি এখন জানে সেই জলদানবরাই এবার ধরবে তাকে। দুঃস্বপ্নের ছবিগুলো দ্রুত আসা যাওয়া শুরু করলো মনের পর্দায়। যে সব ছবি অনেক বছর হলো দেখে না সে, শেষবার দেখেছে 6 কি 7 বছর বয়সে। বিছানার তলায়, আলমেরার ভেতর, জানালার বাইরে, গাছের ডালে কিংভূত কিমাকার সব রাক্ষস আর ভূত দাঁত মুখ খিচিয়ে ভয় দেখাচ্ছে তাকে। সেই বয়সে যতবার ভয় পেয়ে কেঁদে উঠেছে। ঘরে ঢুকে বুকে তুলে নিয়েছে মা, আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, বলেছে ভূত বা দানব বলে কিছু নেই। কিন্তু এখন তাকে অভয় দেওয়ার কেউ নেই। কল্পনাই এখন বাস্তব সত্য। নিজেকে অসম্ভব একা লাগলো সুচির। এরকম নিঃসঙ্গতার অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা ছিল না ওর। মনে হলো গোটা পৃথিবীতে ওই যেন একমাত্র জীবিত প্রাণী। মাথার ভেতর একের পর এক প্রশ্ন জাগছে। সমুদ্রে আসার জন্য কেন জেদ ধরতে গেল? জালটা বাবাকে খালি করতে দেয়নি কেন? কেন কেন কেন? প্রার্থনা করার চেষ্টা করলো সুচি, কিন্তু ভাবতে পারলো শুধু এখন আমার ঘুম পাচ্ছে। তার মানে কি মারা যাচ্ছে সে? না। আবার চিৎকার করলো সুচি, কিছু ভেবে নয়, কাউকে শোনাবার উদ্দেশ্য নয়, মৃত্যুর বিরুদ্ধে জীবিত প্রাণীর প্রতিবাদ। আবার একটা ঢেউ উপরে তুলে নিল তাকে। বোটটাকে দেখতে পেল সে, এবার আরো কাছে, কিন্তু কি যেন অন্যরকম লাগলো ওর। বোট আছে, তবে স্থির, নড়ছে না। তারপর খেয়াল করলো সুচি, বোটের ইঞ্জিন কোনো শব্দ করছে না। ঢেউটার মাথা থেকে নেমে আসছে একটা গলা শুনতে পেল। তার বাবা লাউড হেইলারে কথা বলছেন। সুচান, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, তবে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি যাতে তোমার কথা শুনতে পাই। আমার কথা শুনতে পেলে আমি থামার সঙ্গে সঙ্গে যত জোরে পারো চিৎকার করো সুইটহার্ট, ঠিক আছে? এবার চিৎকার করো। সুচি ভাবলো, বাবা আমাকে সুচান বলল। চিৎকার করলো সে। সারফেস থেকে 100 ফুট নিচে রয়েছে জলদানব, থেমে আছে, অনুভূতির সাহায্যে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। উপর থেকে আসা স্পন্দন বা কাঁপুনিটা থেমে গেছে, তবে সারফেসে আলোড়নটা আছে। ছোটখাটো কি যেন একটা নড়ছে, জ্যান্ত কিছু। ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো জলদানব। আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি সুজান, আবার 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 চিৎকার করলো সুচি। তার গলা ভেঙে গেছে, খুব একটা জোরালো আওয়াজ বেরোলো না, তবে গলার সমস্ত শক্তি দিয়ে বারবার চিৎকার করে যাচ্ছে। একটা ঢেউ ধাক্কা গেল, সেটার মাথা থেকে দেখতে পেল চারপাশে ঘোরাফেরা করছে একটা সার্চ লাইটের আলো। তারপর আলোটা এগিয়ে আসতে শুরু করলো ওর দিকে। প্রার্থনা করলো সে, ঢেউ থেকে নেমে যাওয়ার আগেই যেন আলোটা তার গায়ে পড়ে, কিন্তু না, আলোটা কাছে আসার আগেই ঢেউয়ের ঢাল বেয়ে নেমে গেল সে। নামছে নামছে, হাত নাড়লো সুচি, মনে হলো আলোটা তাকে ছুতে পারবে না। একেবারে শেষ মুহূর্তে আলোটা তার উঁচু করা হাতের নাগাল পেয়ে গেল। সুচি দেখল তার মুঠো করা আঙ্গুলগুলো আলোকিত হয়ে উঠল, তারপর স্থির হলো আলো। লাউড হেইলার থেকে তার বাবা চিৎকার ভেসে এলো, পেয়েছি! প্রায় সঙ্গে সঙ্গে ইঞ্জিন স্টার্ট নেওয়ার আওয়াজ শুনতে পেল সুচি।
পানিতে কাঁপুনিটা আবার শুরু হয়েছে, কাছাকাছি, আগের চেয়ে স্পষ্ট। ছোটখাটো জ্যান্ত জিনিসটার দিকে সরে আসছে। এখন উত্তেজিত উপরে উঠতে শুরু করলো জলদানব। বদলে যাচ্ছে গায়ের রং। ক্ষুধার কারণে উত্তেজিত নয় ওটা, যুদ্ধ করার ঝোঁকও চাপেনি বা মারাত্মক কোনো হুমকিও অনুভব করছে না। উত্তেজিত খুনকারের নেশা। সারফেসের কাছাকাছি উঠে আসায় এতক্ষণে ঢেউগুলো অনুভব করতে পারছে জলদানব। এরপর আবার যখন একটা ঢেউয়ের মাথায় চড়ল সুচি, সার্চ লাইটের তীব্র আলো আঘাত করলো চোখে। অন্ধ হয়ে গেল সে। তবে বোটটা আছে, ইঞ্জিনের শব্দ পাচ্ছে, নাকে গন্ধ আসছে পোড়া ফুয়েলের। তার পাশে কি যেন ছলকালো, খুব বড় একটা কিছু। সুচি অনুভব করলো কি যেন তার কোমর জড়িয়ে ধরলো। তারপর একটা গলা শুনতে পেল, ব্যাস ব্যাস, হয়েছে, আর কোনো ভয় নেই, তুমি বেঁচে গেছো। পিয়ার্স। সুচি দুই বাহু দিয়ে জড়িয়ে ধরলো ভাইকে। অনুভব করলো টেনে তোলা হচ্ছে তাকে। বোটের গায়ে ঠেকলো তার হাত। জ্যান্ত জিনিসটা সরাসরি উপরে রয়েছে, আলোড়ন তুলছে পানিতে। আহত একটা প্রাণী, শিকার, শিকারের চেয়েও বেশি খোরাক। শরীরের গভীর গহ্বরে বিপুল পানি টেনে নিল জলদানব। পেটের ফানেল দিয়ে বের করে দিল সঙ্গে সঙ্গে। তীর বেগে ছুটল ওপর দিকে। কয়েক জোড়া হাত সুচিকে ধরে এত জোরে টান দিল ওর মনে হলো কাঁধ থেকে ছিঁড়ে যাবে ওগুলো। পর মুহূর্তেই বাবা ওকে আলিঙ্গনে আটকে বুকে টেনে নিলেন। বলছেন, ও সুইটহার্ট, ও বেবি, ও সুচান। আরো কয়েক জোড়া হাত টেনে তুলে ফেললো স্পিয়ার্সকে। ডেকে পড়ে খক খক করে কাশতে শুরু করলো সে। তারপর কে যেন বলল, গন্ধটা কিসের? সুচি শুনতে পেল। বাবা স্টার্ট নিল ইঞ্জিন, তারপর চলতে শুরু করলো বোট। বাবা তাকে বুকে তুলে নিয়ে আফটার হ্যাচের দিকে এগোচ্ছেন। কয়েকটা গলা বেশি এলো। ওহে দেখো। কি? ওই যে ওদিকে পেছনে। কোথায়? পানিতে কি যেন একটা দেখা যাচ্ছে। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো, আমার হাত বরাবর তাকাও। কি? কি ওটা? বুঝতে পারছি না, অদ্ভুত কিছু একটা। কোনো তিমি টিমি নাকি? মনে হয় না। দূর, বাদ দাও। সুচিকে ফেরত পেয়েছি, সেটাই বড় কথা। ওখানে কি আছে না আছে ভুলে যাও। পানির কাঁপুনিটা অস্পষ্ট হয়ে আসছে আবার। জ্যান্ত জিনিসটাও এখন আর নেই। ঢেউয়ের সঙ্গে মাথা ছাড়া দিল জলদানব। হলদেটে সাদা একটা চোখ পানির পিঠে দৃষ্টি ভোলালো। তারপর চাবুক দুটো উঁচু করে ঝাপটা মারল পানির গায়ে খুঁজছে, কিন্তু কিছুই পেল না। কাজেই আবার তলিয়ে গেল সমুদ্রের আতল তলে। কম্বলে গা মুড়ে বাঙ্কে শুয়ে রয়েছে সুচি। বাবা তাকে নিজের হাতে স্যুপ খাওয়াচ্ছেন। এই হাসছেন, এই কাঁদছেন তিনি। তার হাতে ধরা স্যুপের কাপটা এত বেশি কাঁপছে যে মনে হলো পড়ে যাবে। কাপটা নিয়ে নিজেই খেতে শুরু করলো সুচি। তার ভিজে কাপড় চোপড় খুলে দিয়েছে নিবিয়া। এখন আর নির্লিপ্ত আর গম্ভীর লাগছে না মেয়েটাকে। রিও থাকেনি। কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছে সুচির শরীর। তারপর নিজের একটা সুইট স্যুট পরিয়েছে। শাওয়ারে যাওয়ার পথে ব্যাংকের পাশে একবার থামলো পিয়ার্স। কোনো কথা বলল না, শুধু ঝুঁকে চুমু খেলো বোনের কপালে। মাইকেল আর টমাস এলেন চাচা। তারপর একে একে সবাই একজন করে এলো। কিছু একটা বলল সুচিকে। না, কেউই বিরূপ কোনো মন্তব্য করলো না। নিজেকে বিখ্যাত কোনো ব্যক্তিত্ব মনে হতে লাগলো সুচির। অনুভূতিটা দারুণ উপভোগ করছে। এতদিন পর এইবার একটা বলার মতো গল্প পেয়ে গেছে সে। এখন আর সবাইকে গর্ব করতে শুনলে চুপচাপ বসে থাকতে হবে না তাকে। এতদিন পর উত্তেজনাকর স্মৃতি রোমন্থনে আরও ভূমিকা নিশ্চিত হয়েছে। চোখ দুটো বুঝে এলো সুচির। ওর মনে হলো বারুটা পর্যন্ত পুরোটা পথ ঘুমাতে পারলে ভালো হয়। শ্বাস টানার সময় রানা অনুভব করলো বাতাস খুব ধীরে আসছে, ইতস্তত ভঙ্গিতে, যেন খালি একটা সোডার বোতল শুচ্ছে সে। ওর ট্যাঙ্ক প্রায় শেষ হয়ে গেছে। পানির উপর মাথা তোলার আগে আর হয়তো একবার শ্বাস টানতে পারবে, খুব বেশি হলে দুবার। চিন্তার কিছু নেই, সারফেস থেকে মাত্র 5 ফুট নিচে রয়েছে। এরপর বাতাস না পেলে মুখ থেকে খুলে ফেলবে মাউথপিসটা, নিঃশ্বাস ছাড়বে, তারপর মাথা ছাড়া দেবে পানির উপর। তবে শুধু এই বিরক্তিকর কাজটা করার জন্য উপরে উঠে ট্যাঙ্ক বদলে আবার নিচে নামার ইচ্ছে নেই ওর। কাজটা শেষ করতে 20 মিনিটের বেশি লাগা উচিত নয়, অথচ 1 ঘন্টার বেশি পার করে দিয়েছে।
সরকারি বয়া রিপ্লেস করা সহজই, যে কেউ একজোড়া প্লায়ার থাকলেই করতে পারবে। নিজে কখনো করেনি, তবে কিভাবে করতে হয় জানে রানা। চেইন থেকে বয়াটা খোলো, টেম্পোরারি প্লোটে চেইন আটকাও, টেনে বয়াটা তোলো বোটে, বোট থেকে রিপ্লেসমেন্ট বয়া পানিতে পেলো, চেইনের সঙ্গে আটকাও সেটা, তারপর নিজের প্লোটটা উদ্ধার করো। পানির মতো সহজ। তবে এবার নয়। প্রথমে বেল ওকে চেইনে লাগাবার জন্য যে রিং দিল সাইজে তা মিলল না। তারপর মিলল না রিংয়ের জন্য দেওয়া পিনগুলো। সঠিক মাপের পিন যাও বা হাতে এলো, আঙ্গুলের ফাঁক গলে পড়ে গেল। সেটা নতুন একটা আনার জন্য বোটে উঠতে হলো ওকে, কারণ পানির নিচে রানা একা থাকায় এতই নার্ভাস হয়ে পড়েছিল বেল যে একটা পিন খুঁজে বের করতে পারল না। তারপর কি হলো, রানা পিন খুঁজছে, বোট হুকটা ফেলে দিল বেল। বয়াটাকে ওই হুক দিয়েই ধরে রেখেছিল সে। স্রোতে পড়ে ভেসে যাচ্ছে বয়া, কাজেই নোঙ্গর তুলে সেটাকে ধাওয়া করতে হলো। উপায় কি? ভ্রমণ বিলাসী 300 পাউন্ড ওজনের একটা ইস্পাতের বয়াকে পানিতে নেমে টেনে হিসড়ে তো আর ফিরিয়ে আনা যাবে না। উচিত ছিল বেলের পানিতে নামা, রানা তাকে একটা একটা করে ধরিয়ে দেবে ইকুইপমেন্টগুলো। পানিতে সে নামেনি, সেজন্য অবশ্য তাকে দায়ী করা যায় না। নিজে নামবে এই সিদ্ধান্তটা রানারই, তবে ওর এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে দায়ী বেলি। পানিতে এখন যেই নামবে তাকে বিরাট একটা ভিলেন চিবিয়ে খেয়ে ফেলবে, এ কথা 100 বার শুনতে হয়েছে রানাকে। অন্তত খেয়ে যদি নাও ফেলে, বয়ে দম আটকে মারা যেতে হবে তাকে। এসব শুনে বাধ্য হয়ে নিজে নামার সিদ্ধান্ত নিতে হয়েছে রানাকে। দম আটকে চেনের রিঙে ফিন সেট করলো, তারপর হ্যামার দিয়ে ঠেকলো। পানির ভেতর হ্যামার খুব ধীর গতিতে নড়ে। আঘাত হানার আগেই বেশিরভাগ শক্তি ব্যয় হয়ে যায়, কাজেই ফিনের মাথায় আবার গা দিতে হলো ওকে। পানি আর মাস্কের কারণে দৃষ্টি বিন্যম ঘটছে, ফলে পিনের মাথায় না লেগে ঘা পড়ল পাশে। রিং থেকে ছুটে গেল পিন, নেমে গেল অতল গভীরে। শেট! মাউথ পিসের ভেতর চিৎকার করলো রানা। ট্যাঙ্ক থেকে শেষবার বাতাস টানলো, শুষে নিল সবটুকু অক্সিজেন। বেদিং স্যুটের ওয়েস্ট ব্যান্ড থেকে বের করলো স্পেয়ার পিনটা। হ্যামার দিয়ে বাড়ি মারলো ওটার মাথা। তাজা মাংসের ভেতর ছুরির মতো ঢুকে গেল ভেতরে। প্লায়ার্স দিয়ে প্যাচ ঘুরিয়ে আট করলো। তারপর নিচে চোখ মেলে চারদিকে তাকালো, নিশ্চিত হতে যায় নীলছে অন্ধকার থেকে কোনো কিছু এগিয়ে আসছে কিনা ওর দিকে। মুখ থেকে মাউথ পিসটা খুলে পা ছুড়ল, উঠেলো রোদের ভেতর। ডাইভ স্টেপে ওর জন্য অপেক্ষা করছে বেল। শেষ? জিজ্ঞেস করলো সে। হাত বাড়িয়ে রানার ট্যাঙ্ক আর উইট বেলটা ধরলো, তুলে নিল বোটের ওপর। মাথা জাকালো রানা, উঠে পড়লো ডাইভ স্টেপে, তারপর শুয়ে হাঁপাতে লাগলো। এখানে আমরা কি করছি বেল? দম একটু ফিরে পেতে জিজ্ঞেস করলো। কথা ছিল বেরো বিচে পিকনিকে যাব, রোদ পোহাবো আর বিয়ার খাবো, তার বদলে সাগরে হাবুডুবু খাচ্ছি। ডুবে মরার বা স্কুইটের পেটে যাবার ঝুঁকি নিচ্ছি কেন? ভবিষ্যতের কথা ভেবে রানা। কাজটা পে না করতে পারলে ব্ল্যাকলিস্টেড হয়ে যাব আমি। বলে চুপ করে গেল রানা। এর আগে সরকারি বয়া রিপ্লেসমেন্টের কাজ বহু চেষ্টা করেও পায়নি বেল। সেজন্য অনেক বছর হয়ে গেল কাজটা পাওয়ার পর চেষ্টাও সে করে না। কিন্তু এবার কি হলো, সরকার চ্যানেল বয়া বদল করার সিদ্ধান্ত নিয়েছে শুনেই ঠিক করে ফেললো সেও টেন্ডার দেবে। তারপর বিস্মিত হয়ে দেখলো, শুধু বিস্মিত নয়, বিব্রত কম হয়নি সে। তার টেন্ডারই সবচেয়ে কম রেট দেওয়া হয়েছে, ফলে কাজটা পেয়ে গেছে সে। কিন্তু কাজটা পাবার পর হিসেব করে দেখা গেল ফুয়েল সহ অন্যান্য খরচ বাদ দিলে দৈনিক $50 বেশি থাকবে না। সরকারি কাজে লাভ এমনিতেই কম, টেন্ডারটা পাবার লোভে রেটও অস্বাভাবিক কম দিয়েছে সে। বয়ার সংখ্যা খুব বেশি, কাজেই গাদার খাটুনি খাটতে হবে তাকে। তার উপর পানিতে এসে পড়েছে জলদানব, কাজটা পেয়েও করতে পারবে না, এই দুঃখে মাথার চুল ছিঁড়ছিল বেচারা। তার অবস্থা দেখে মায়া হলো রানার, জানালো কাজটা ওই করে দেবে। বেলের সঙ্গে চুক্তির মেয়াদ আগে শেষ হয়ে গেছে রানার। বোট নিয়ে সাগরে ঘুরে বেড়াবার শখও মিটে গেছে ওর। এখন বোটটা বেলকে ফিরিয়ে দিলেই পারে, কিন্তু বেচারার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এখনো তাকে কিছু বলেনি ও। অ্যাকুয়েরিয়ামের কাজটা তো আগেই গেছে, কোনো ড্রাইভ চার্টার ছাড়া রেসটাও শেষ হয়ে গেছে। রেসাররা তীরে পৌঁছে নিউজ উইকে ছাপা খবর আর স্কুইডের ছবি দেখে সিদ্ধান্ত নেয় ডাইভিং বাদ।
এমনকি অগভীর রিপে যেখানে খুব খারাপ কিছু ঘটলে প্রবালে লেগে হাঁটুর চামড়া একটু ছিঁড়তে পারে সেখানেও কেউ নামতে চায়নি। জায়ান্ট স্কুইডের ছবিটা নিউজউইক সংগ্রহ করেছে নিউ ইয়র্কের মিউজিয়াম অব ন্যাশনাল হিস্টোরি থেকে। ওটাই কাল হয়েছে। আজ প্রায় 2 সপ্তাহ হলো সাগরে আর কোনো ঘটনা ঘটেনি, জলদানবকেও দেখা যায়নি, তবু কোনো ডাইভার পানিতে নামছে না। তবে আতঙ্ককে পুঁজি করেও যে ব্যবসা হতে পারে তার দৃষ্টান্তও তৈরি করছে কিছু লোক। একটা বোটের গায়ে বড় বড় হরফে লেখা হয়েছে স্কুইড হান্টার। বোটটার খোলের তলা কাচের, ট্যুরিস্টদের নিয়ে রিপের কিনারা পর্যন্ত যাচ্ছে বোট মালিক, পানির 100 ফুট নিচে পর্যন্ত দেখার সুযোগ করে দিচ্ছে। পরনে ইন্ডিয়ানা জোন্সের মতো পোশাক, সে তার পিএ সিস্টেম থেকে ভারী গলায় অতিকায় জলদানবের রোমহর্ষক বর্ণনা দিচ্ছে। শুনে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে ট্যুরিস্টদের চেহারা। মাথা পিছু $30 মন্দ কি? সিশেল আর সিলভার ওয়্যার দিয়ে অলংকার বানিয়ে দেদার বিক্রি করছে এক গিফট শপ মালিক। তারপর শোনা যাচ্ছে এক জেলে রীতিমতো বড়লোক বনে গেল। ছোট ছোট স্কুইড ধরে ফ্রিজে রাখছে সে। শক্ত হয়ে গেলে ওগুলোর সাহায্যে চাষ তৈরি করছে, তারপর ছাঁচে ফেলে বের করে আনছে পিতল আর তামার স্কুইড। নাম দিয়েছে জেনুইন মিনিয়েচার বারমুডা ট্রায়াঙ্গেল মনস্টার। টুরিস্টরা নাকি লাইন দিয়ে কিনছে। ইতিমধ্যে এনভায়রনমেন্টাল গ্রুপগুলোর প্রতিনিধিরাও পৌঁছে গেছে বারমুডায়। সেভ দ্য স্কুইড স্লোগান দিয়ে কয়েকটা মিটিংও করেছে তারা। তাদের কর্মসূচি সফল করে তোলার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদা চাইছে। এই কর্মসূচির স্থানীয় মুখপাত্র হবার প্রস্তাব দেওয়া হয়েছিল বেলকে, কিন্তু রাজি হয়নি। সে বলেছে নিজেকে রক্ষা করার দক্ষতা ভালোই দেখাচ্ছে জলদানব, তার বা আর কারো সাহায্য না পেলেও চলবে ওটা। গ্রুপগুলো বারমুডা এসেছে 48 ঘন্টাও হয়নি। একদল লোকের সঙ্গে তাদের হাতাহাতি মারামারি হয়ে গেল। বিরোধী দলের সবাই দূর দূরান্ত থেকে এসেছে। সচ্ছল ও সাহসী জেলে ভাড়া করা লোকসহ বোট নিয়ে চলে যাচ্ছে পশ্চিম দিকে জলদানব ধরার জন্যে। এদের মধ্যে 2 জন বোট এসে পৌঁছতে দেরি হচ্ছে দেখে সি কুইন ভাড়া করতে চেয়েছিল, কিন্তু জ্যারি হ্যাস্টনকে যেমন প্রত্যাখ্যান করেছে বেল, এদেরকেও বোট দিতে রাজি হয়নি। এক সকালে নাস্তা খেতে বসে প্রসঙ্গটা তুলছিল রানা। দেখা গেল বেল তার বোট ও ডক্টর ফেরেল আর হ্যাস্টনকে ভাড়া না দেওয়ায় তার স্ত্রী অ্যানা স্বামীর উপর খুশি। এমনকি মোনাও অ্যানা তার স্বামীকে বোকাশোকা সরল মানুষ বলে জানে, ঝুট ঝামেলায় তাকে জড়াতে দিতে চায় না। আর ডক্টর ফ্যারেল ও হ্যাস্টন সম্পর্কে সব কথা জানার পর 2 বোনের বক্তব্য হলো দুজনেই অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি, দুজনেরই হারাবার কিছু নেই। তাছাড়া অ্যানার বাসায় যে দানব নাস্তা হিসেবে মানুষ খায় আর লাঞ্চ হিসেবে বোট গেলে, তার নাম শুনলে বুকে ক্রোশ আঁকতে হবে, দূরে সরে থাকতে হবে 700 হাত। ওদের এসব কথা শুনে কোনো মন্তব্য করেনি রানা। শাওয়ারে দাঁড়িয়ে গা থেকে লবণ ধুলো রানা, একজোড়া শর্টস পরল। ইতিমধ্যে ডাইভিং গিয়ার তুলে রেখেছে বেল, লাঞ্চ প্যাকেট খুলে অপেক্ষা করছে। লাঞ্চের পর রিপের বাইরের কিনারা ধরে দক্ষিণ পশ্চিম দিকে এগোলো ওরা। উদ্দেশ্য ঢাকে ফেরা। শহরে একবার থামতে চায় বেল। ম্যারিন অ্যান্ড ফোর্ডে বিল দাখিল করবে। ওখানে তার এক বন্ধু আছে, কথা দিয়েছে নগদ পেমেন্ট করবে। ওদিকে তাকাও, বলল বেল। ফ্লাইং ব্রিজ থেকে নিচে দিকটা দেখালো। এক জোড়া স্ন্যাপার উল্টো হয়ে বাড়ছে। দুটোর মাঝখান দিয়ে চলে এলো সি কুইন। খানিক পর আরও এক জোড়া দেখলো ওরা। তারপর দেখলো কয়েকটা অ্যাঞ্জেল ফিশ, 4 কি 5টা সার্জেন্ট ম্যাজর, সবগুলো মরা। কি ঘটছে বলো তো? অবাক হয়ে জানতে চাইল না। পর মুহূর্তে একটা আওয়াজ শুনল ওরা। অনেক দূর থেকে বেশি এলো, ভারী গভীর বোঁতা একটা আওয়াজ। পায়ের তলায় কেঁপে উঠল ইস্পাত। কেউ যেন মুগুর দিয়ে বাড়ি মেরেছে খোলে। তারপর আধা মাইল দূরে ডান দিকের গভীর পানিতে একটা বোট দেখতে পেল ওরা। বোটটার সামনে ঝর্ণার মতো উঁচু হয়ে উঠেছে পানি, নেমে আসছে যেন সাগর জলের একটা কুঁজের উপর। ওরা তাকিয়ে আছে, কুঁজটা মিলিয়ে গেল, যেন হজম করে নিল সাগর। ঝর্ণার ধারা সারপেছে হয়ে উঠল সাদা দাগ। বেনকিওয়ালা তুলে নিয়ে বোটটার দিকে তাকালো বেল। অ্যাকুয়ারিয়ামের বোট, বলল সে। হয়ে গেল রানা। তারপর বলল, তার মানে ডক্টর ফ্যাদম স্কুইডটাকে বোমার সাহায্যে মারতে চাইছেন।
সানগ্লাস থেকে লোনা পানির ফোঁটা জিভ দিয়ে চেটে নিলেন ডক্টর অ্যালফ্রেড ফ্যারেল। তারপর শার্টের কোণ দিয়ে কাজ দুটো মুছলেন। একটা ছোট মাছ বিস্ফোরণের ধাক্কায় ছিটকে এসে তার মাথার পিছনে আঘাত করেছিল। ডেক থেকে সেটা কুড়িয়ে নিয়ে বোটের বাইরে ফেলে দিলেন তিনি। পানির দিকে তাকিয়ে দেখলেন অসংখ্য মরা মাছ চিত হয়ে ভাসছে। বড় বাঁচাবেচি গেছি, বললেন তিনি। অনেক কষ্টে অন্যান্য শব্দ উচ্চারণ করা থেকে বিরত রাখলেন নিজেকে, যেমন গাদা বা বোকা। আরে না, কোনো ঝুঁকি নেই ডক্টর, বললেন ডক্টর কাইল ফ্যাদম। তার মাথা লম্বা, কোকড়ানো, ভিজে চুল বিস্ফোরণের ধাক্কা এলোমেলো হয়ে আছে, মাথার দুপাশে ঝুলে আছে আগাছার মতো। বিস্ফোরণ সম্পর্কে পড়াশোনা আছে আমার, আমরা সম্পূর্ণ নিরাপদ। বোটের বাইরে তাকালেন তিনি, হাত তুলে ছায়া পেলেন চোখে। মরা মাছগুলো দেখে তার কোনো প্রতিক্রিয়া হলেও চেহারায় তা প্রকাশ পেল না। সিধে হলেন, ঘুরলেন, এক পা এগোলেন, তারপর ভৌতে দাঁড়ানো লোকজনদের উদ্দেশ্যে চিৎকার করলেন, আরো একটা ফাটাও, এটাকে সেট করো 100 ফ্যাদমে। হেলসম্যান একজন গ্র্যাজুয়েট, সুদর্শন ও স্বাস্থ্যবান। দেখে মনে হবে সেক্স অ্যান্ড সার্পার মুভির জনপ্রিয় হিরো। কেবিন থেকে মাথা বের করে জানতে চাইল, 100 ফ্যাদম পেতে হলে কত দূর যেতে হবে আমাদের ডাক্তার ফ্যাদম? তোমার ফ্যাদোমিটার ব্যবহার করো, ফর গডস সেক। কিভাবে ব্যবহার করতে হয় জানো নিশ্চয়ই, নাকি সব কাজ একা আমাকেই করতে হবে? স্যার, বিস্ফোরণের ধাক্কায় এইমাত্র ভেঙে গেছে ওটা। তাহলে ওদিকে চলো, বললেন ডক্টর ফ্যাদম। গাঢ় পানির দিকে হাত ছড়লেন তিনি। খুব করে কাশলেন ডক্টর ফ্যারেল। তার দিকে ফিরে ডক্টর ফ্যাদম জানতে চাইলেন, আপনি আমার সঙ্গে একমত? জলদানব মারা পড়লে ভেসে উঠবে? যদি, বললেন ডক্টর ফ্যারেল, যদি আপনি ওটাকে মারতে পারেন। হ্যাঁ, একমত। আর্কিটিউথিসের বায়োলজি সম্পর্কে ডক্টর ফ্যাদম কিছুই জানেন না। এরকম একজন অজ্ঞ লোককে ডক্টর ফ্যারেল জ্ঞান দান করেন, তার সঙ্গে একমত হন না। এমনকি আমার যখন ওটাকে বিস্ফোরণের সাহায্যে টুকরো টুকরো করে ফেলবো তখনও। হ্যাঁ, ডক্টর ফ্যারেল যুক্তি ও তথ্য দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করতে চাইলেন না, কারণ জানেন এভাবে চেষ্টা করলে কোনোদিনই ডক্টর ফ্যাদম স্কুইডটাকে মারতে পারবেন না। 100 ফ্যাদম, 600 ফুট নিচে থেকেও সারপেচে ভেসে উঠবে ওটা। যে কোনো গভীরতা থেকে বেশি উঠবে। আপনাকে আগেই বলেছি, মাংসে অ্যামোনিয়া থাকায় সি ওয়াটারের চেয়ে হালকা ওটা, ঠিক তেলের মতো ভাসবে ওটা। ঠিক জানি জানি, বললেন ডক্টর ফ্যাদম। ঘুরে গেলেন ভোর দিকে। ঠিক তো একটা ঢুক গেলেন ডক্টর ফ্যারেল। ভাবছেন খর্বকায় বুদ্ধুটার কবল থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। ভদ্রলোক তার সঙ্গে এমন আচরণ করছেন তিনি যেন একজন নবিস। ভুলটা তারই, ডক্টর ফ্যাদমের প্রস্তাব মেনে নিয়ে এখানে আসা উচিত হয়নি তার। তবে ফোনে অত্যন্ত বিনয়ী মনে হয়েছিল ভদ্রলোককে। ব্যাকুল অনুরোধ জানান জলদানব নিধন পর্বত চাক্ষুষ করার জন্যে। তারপর অ্যাকোয়ারিয়ামের বোটে তিনি নিজে তাকে সাদর অভ্যর্থনা জানান। চারজন ক্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। বোটটা 35 ফুট লম্বা। এদের মধ্যে একজন বিস্ফোরকের দায়িত্বে আছে। দেখে মনে হবে ভূমি পেয়েছে তার, হয় নার্ভাসনেসের কারণে নয়তো সি সিকনেসের শিকার। পরিচয় পর্ব শেষ হলে তাকে একটা লেকচার শোনান ডক্টর ফ্যাদম, এমন একটা সাবজেক্টে যে সাবজেক্ট নিয়ে সারা জীবন মেতে আছেন ডক্টর ফ্যারেল। অজ্ঞতারও একটা সীমা আছে, ডক্টর ফ্যাদম সেটাকেও ছাড়িয়ে গেছেন। ছেলেমেয়েরা দৈত্য দানব যেসব গল্প শুনে ভয় পায়, সেগুলিতেই আরও রং ছড়িয়ে পরিবেশন করলেন ডক্টর ফ্যাদম। ইতিমধ্যে বোর্ড ছেড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করলেও নেমে যেতে পারছেন না ডক্টর ফ্যারেল। একটা তথ্য সম্পর্কে দ্বিমত পোষণ করলেন তিনি, কঠিন বা ঝগড়াটে সুরে নয়। শুধু বললেন, অতিকায় স্কোয়েড 3 ধরনের। তার এই তথ্যটা সঠিক নয়। আরও বললেন, বেশিরভাগ বিজ্ঞানীর ধারণা বড় আকৃতির স্কুইড 19 রকম, এক জাতের সঙ্গে অপরটার সূক্ষ্ম কিছু অমিল আছে। উত্তরে ডক্টর ফ্যাদম তুড়ি মেরে বললেন, ওরা কিছু জানে না। তারপরই প্রসঙ্গ বদলে ফেললেন। ডক্টর ফ্যারেল বুঝলেন ভদ্রলোক কিছু জানেন তো নাই, কিছু শিখতেও রাজি নন। আর শুধু তাই নয়, ভদ্রলোক আশা করছেন
যাই তিনি করুন না কেন ডক্টর ফ্যারেল তাকে সমর্থন করবেন, তার প্রশংসা করবেন। অদ্ভুত ব্যাপার হলো ডক্টর ফ্যাদম নিজের অজ্ঞতা সম্পর্কে এত বেশি অজ্ঞ যে উদ্ভট যা কিছু বলছেন সব সত্যি বলে বিশ্বাসও করছেন। দেখে শুনে মনে হচ্ছে তার ব্রেন সমস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করছে, বাস্তব ঘটনা, অতিরঞ্জিত ঘটনা, মিথ্যে কল্পনা, ফ্যান্টাসি, তারপর ব্রেনের যেটা পছন্দ হচ্ছে সেটা গ্রহণ করছে, বাকি সব বাতিল ঘোষণা করছে। ডক্টর ফ্যাদম অভিযানের বেশিরভাগ সময় ডক্টর ফ্যারেলের কাছ থেকে দূরে সরে থাকছেন। নির্দেশ দেওয়ার শুরু আগেই তাকে বলে দিয়েছেন, আপনি বোটের পেছন দিকে থাকবেন, ওখানটাই সবচেয়ে নিরাপদ। নির্দেশ দেওয়ার পর নিজের ক্রুদের উদ্দেশ্যে আরেকবার লেকচার দিয়েছেন তিনি। সাবজেক্ট ছিল অতিকায় স্কুইড ও আন্ডার ওয়াটার এক্সপ্লোসিভ। ডক্টর ফ্যারেলের পরামর্শ ছাওয়া তো দূরের কথা, তার সঙ্গে কথা বলারও গরজ অনুভব করেনি ভদ্রলোক। একবারই শুধু কথা বলেছেন, তাও বাধ্য হয়ে। তার একজন ক্রু জানতে চেয়েছিল জলদানব মারা গেছে কিনা জানা যাবে কিভাবে, ওটার যদি সুইম ব্লাডার না থাকে তাহলে তো ভেসে না উঠে তলিয়ে যাবে, নয় কি? প্রশ্ন শুনে হতভম্ব হয়ে তাকিয়েছিলেন ডক্টর ফ্যাদম। তখন যেচে পড়েই ডক্টর ফ্যারেল জানান যে স্কুলের পজিটিভ বায়ান্সি আছে। তথ্যটার সঙ্গে সঙ্গে নিজের ক্রুদের জানিয়ে দেন ডক্টর ফ্যাদম। ভাব দেখান উত্তরটা তিনি জানতেন, হঠাৎ মনে পড়ে গেছে। ডক্টর ফ্যাদমকে তথ্য সরবরাহ করতে আপত্তি নেই ডক্টর ফ্যারেলের, কিন্তু এখন তিনি বোর্ড থেকে নেমে যেতে চাইছেন বিস্ফোরণ জনিত কোনো দুর্ঘটনায় প্রাণ হারাবার আগেই। শুধু যদি তারা একটা বোট ভাড়া করতেন পারতেন। জ্যারি হ্যাস্টন চেষ্টার কোনো ক্রুটি করেননি। পুরানো ফেরিটা ছাড়া প্রয়োজনীয় আকৃতির একটা বোটও কোথাও পাওয়া যায়নি। সেটাকেও পানিতে নামতে হলে পুরো দুস্তুর ওভারহোল করাতে হবে। মিডিয়াম সাইজ সরকারি বোট কয়েকটা আছে বাড়ে, কিন্তু খোঁজে নিতে গিয়ে দেখা গেল ওগুলোর যে কোনো একটা পেতে হলে আমলাতান্ত্রিক ঝামেলায় পোহাবার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথমে। বেশি নয়, তাতে সময় লাগবে 1.5 মাস থেকে 3 মাস। প্রতিটি বোটই মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। কাজে শেষ পর্যন্ত ডক্টর ফ্যারেল অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করে বসলেন ডক্টর ফ্যাদমের প্রস্তাব। জ্যারি হ্যাস্টন বসে থাকেননি। আমেরিকা থেকে একটা বোট আনাবার চেষ্টা করেছেন, কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে আসতে সময় লাগবে। তারপর আছে ক্লিয়ারেন্স পাবার ব্যাপার, ইন্সপেকশন, শুল্ক নির্ধারণ ইত্যাদি আরও নানা ঝামেলা। অর্থাৎ স্কুটটাতে ধরা তো দূরের কথা, ওটা জগতে অর্থাৎ পানিতে সওয়ার হওয়ারই কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। কাজে ডক্টর ফ্যাদমের প্রস্তাবটা একসময় লোভনীয় বলেই মনে হয়েছিল। এই লোকের সঙ্গে অভিযানে থাকলে 30 বছর ধরে যে প্রাণীটির উপর গবেষণা করছেন সেটাকে চামড়ার চোখে একবার দেখার সুযোগ মিলতে পারে তার। তিনি জানেন এই ধরনের সুযোগ বারবার আসে না। স্রোতের মধ্যে মৌসুমি পরিবর্তন আসছে, বদলে যাচ্ছে পানির তাপমাত্রা, কাজে স্কুটটা অন্য কোথাও চলেও যেতে পারে। জ্যারি হ্যাস্টনের সঙ্গে আলোচনা করে ডক্টর ফ্যারেলও সিদ্ধান্তে পৌঁছেছেন ওদের একমাত্র আশা ন্যাটবেলে সিকুইন, কিন্তু বোটটা সে দেবে না। আরও কয়েকবার অনুরোধ করেও কোনো ফল হয়নি। স্থানীয় কয়েকজন লোক পরামর্শ দেয় বেলকে রাজি করাতে হলে ধরতে হবে মাসুদ রানাকে, কারণ সিকুইন এখন রানার ভাড়া করা বোট। তাছাড়া বেল শুধু রানার কথাই শুনবে, কিন্তু রানার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে ডক্টর ফ্যারেলের ছিল না। তিনি জানেন রানা জায়ান্ট স্কোয়ারটাকে মেরে ফেলতে চাইবে, আর তিনি চাইছেন ওটাকে জ্যান্ত ধরতে। কাজেই বেলকে রাজি করানোর জন্য রানাকে ধরে কোনো লাভ হবে না। সেট বউ থেকে একটা চিৎকার বেশি এলো। হেলসম্যানকে ডক্টর ফ্যাদম জিজ্ঞেস করলেন, আমরা পজিশনে আছি তো? ইয়েস স্যার। চার্চ থেকে কত দূরে আমরা? প্রায় 100 গজ স্যার। আরও কাছাকাছি হও। কিন্তু স্যার কাছাকাছি হও, ড্যামিট। চান ওটা কাজ করুক নাকি? ইয়েস স্যার। ভোট ছাড়লো হেলসম্যান। যতটা সম্ভব পিছন দিকে সরে এলেন ডক্টর ফ্যারেল। ফাইবারের গ্লাসে টোকা দিলেন, ভাবলেন এটা ভাসিয়ে রাখার কোনো উপাদান দিয়ে তৈরি কিনা। ডক্টর ফ্যাদম হুঙ্কার ছাড়লেন, ফায়ার! ফায়ারিং বক্সের সুইচ অন করলো একজন ক্রু। এক মুহূর্ত কিছুই ঘটল না, নিস্তব্ধতা অটুট হয়ে থাকলো। তারপর বোতা গুরু গুরু একটা আওয়াজ হলো, সেই সঙ্গে ধাক্কাটা অনুভব করলো সবাই। মনে হলো অতিকায় একটা হাত বোটটাকে ধরে আকাশে তুলে দিতে চাইছে। পর মুহূর্তে ওদের চারিদিকে বিস্ফোরিত হলো পানি। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।